সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে ইউটিভির বিশেষ আয়োজন শিল্প ও সংস্কৃতি অনুষ্ঠান। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আপনাদের সাথে আজকে একজন গুণী শিল্পীকে পরিচয় করিয়ে দেব, যিনি দীর্ঘদিন ধরে আবৃত্তি অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে চলেছেন নিরলস ভাবে এবং নিবেদিত ভাবে। এবং তার অনুপ্রেরণার সারথি কিন্তু অসংখ্য আমাদের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে, যারা তার সান্নিধ্যে অনেক বড় মাপের আবৃত্তিকার হয়েছেন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠক, বিভিন্ন পর্যায়ে তার শিক্ষার্থীরা রয়েছে। এমনই একজন গুণী শিল্পী যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জনাব কুমার লাবলু, সাধারণ সম্পাদক উদ্ভাস আবৃত্তি সংগঠন। কুমার লাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিভির বিশেষ অনুষ্ঠান শিল্প ও সংস্কৃতি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমিও একই সাথে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই প্রথমেই ইউটিভির প্রতি। কারণ ইউটিভি আজকে আমাকে এখানে আমন্ত্রণ করেছে। বিশেষ করে আজকের যিনি সঞ্চালক, আমার অত্যন্ত প্রিয়জন রিয়াজুল ইসলাম কাউসার, যার আমন্ত্রণে আমি এখানে আজকে এসেছি, তার প্রতিও রইল আমার শুভেচ্ছা, শুভকামনা এবং কৃতজ্ঞতা। আছি বলতে তাহলে ওইভাবে বলতে হয় যে এই জীবনের শেষ যদি রয় জন্মবাদের রেশ, নীরব বাণী কইবে কথা, বিচ্ছেদেরই শেষ। বলবে হেসে বকুল বধূ, উঠল সখী ওঠ, বাহ। সাজপুরেতে প্রদীপ জ্বালা, দুটো দিনের জোট। আমরা আসলে পৃথিবীতে আসি এবং শূন্য থেকে আসি, আবার শূন্যতেই মিলিয়ে যাই। মাঝখানে আমাদের চলমানতা, গতিময়তা, এই গতিময়তাকে যতটুকুন ভালো রাখা যায় সেভাবে আমরা চেষ্টা করি। ওমর খৈয়ামের এই কথাগুলোর মধ্য দিয়ে ইয়ে মানে বললাম। আর কেমন আছি একেবারে সেই রবীন্দ্রনাথের ইয়ে, যে ভালো মন্দ যে আমারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলই। ভালো এবং মন্দ দোলায়মান অবস্থাতে তো মানুষ থাকেই। আমি যদি বলি একেবারেই নিরেট ভালো আছি, তাহলে নিশ্চয়ই নয়। যদি বলি যে মন্দ আছি, তাও নয়। আসলে ভালো মন্দর মিশেলেই জীবন, এই যাপিত জীবন এভাবেই চলছে। জি, জি, আসলেই তাই। আসলে সবাই কিন্তু এভাবেই থেমে থেমে চলা এবং একটু মানে কি বলবো, মৃদু পায়ে হাঁটার মতো অবস্থাটা এখন। এবং থেমে নাই, কিন্তু সবই কিন্তু চলছে, তবে হয়তোবা পদ্ধতিটা একটু ভিন্নতর, ভিন্ন গতিতে, ভিন্ন রূপে আমাদের আবেগটা প্রকাশ হচ্ছে। আমরা কিন্তু চলেই যাচ্ছি, থেমে কিন্তু নেই, বসে নেই আমরা। যতই হোক হ্যাঁ, হ্যাঁ। আমাদের প্রতিবন্ধকতা, তারপরেও কিন্তু আমরা হেঁটে চলে। অসাধারণ চমৎকার করে আপনি কবিতার ছলে বলেছেন। আসলে আমাদের এই যে কবিতা এবং এই যে সাহিত্য অঙ্কন, সাহিত্য চর্চা, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনের যে একটা আত্মতৃপ্তি, মনের যে একটা খোরাক, সেটা কিন্তু নিঃসন্দেহে। তো আমরা এই জগতের বিষয়ে জানবো যে আপনি এই আবৃত্তি অঙ্গনে কেমন করে এলেন, যদি সেই প্রসঙ্গটাই প্রথমে আমরা তুলে আনি। আচ্ছা, এটা আবৃত্তি অঙ্গনে যদি এভাবে বলি যে একটি মানুষ, আমি জি, আবৃত্তি অঙ্গনে কুমার কিভাবে লাবলু, আপনি আসলাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 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 আমি শুনতে পাচ্ছি। আমার নিঃসন্দেহে আমি কোশ্চেনটা, জি, প্রশ্নটা শুনেছি এবং আমার কথা তো শুনতে পারা যাচ্ছে নিঃসন্দেহে। জি, হ্যালো, আমার কথা কি শুনতে পারা যায়? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কিন্তু বুঝতে পারছি না। আমার কথা কি শুনতে পারা যাচ্ছে? জি, আমরা জি আমরা শুনছি। হ্যাঁ। হুম, জি, আমরা আচ্ছা, শুনতে আচ্ছা। পাচ্ছি। সেটা হচ্ছে জি, যে জি, শুনছি আপনাকে। আমার, হ্যাঁ, হ্যাঁ, জি, হ্যাঁ, আমরা আমি শুনতে আমি পাচ্ছি। আমি শুনেছি। ওকে। লাড্ডু ভাই, সেটা, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, আমি যেটা বলতে আমরা চাচ্ছি যে শুনছি। সেটা হচ্ছে যে
হ্যাঁ, আমি তো বলছি। জি জি, আমরা শুনছি। আপনার সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আহ, এই জন্য একটু কম শুনতে। আপনি পরবর্তী, জি এখনো আপনি কি বলুন, আমরা নেটওয়ার্ক শুনছি প্রবলেম হচ্ছে? আপনাকে। আচ্ছা আচ্ছা, আমি আমি 1 সেকেন্ড একটু ইয়েতে করি, আমি একটু জানালাগুলো খুলে দেই, আমার মনে হয় এটার কারণে একটু। হ্যাঁ, 1 মিনিট সময় নেই নাকি বলতে? হ্যালো, 1 মিনিট সময় নেই। আকাশ ছোঁয়ার স্বপ্ন কি তোমায় ছুঁয়ে যায়? আমরা আছি তোমারই অপেক্ষায়। এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল কেরিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। দর্শক, আমরা আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, আমরা ওয়ার্কশপ, একটা ল্যাবে ছোট্ট নিবিড় বিজ্ঞাপন প্রশিক্ষণ, বিরতি। সেই স্বপ্নের গ্লামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ। হ্যাঁ, যে প্রশ্নের মধ্যে ছিলাম, আমার মনে হয় এবারে নেটওয়ার্কটা ক্লিয়ার হয়ে গিয়েছে। অনেক সময় নেটওয়ার্ক এরকম হতে পারে, এবারে বোধহয় ক্লিয়ার নেটওয়ার্কটা। দর্শক, ফিরে তাই, এলাম আবারও ইউনাইটেড কলেজ অফ হ্যাঁ এবার এভিয়েশন সায়েন্স। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা। সেটা জি হচ্ছে যে জি, আবৃত্তি ভার্চুয়াল অঙ্গনে একটু। আসাটা আমি প্রথমে, জি জি, আমি আমরা শুনতে প্রথমে পাচ্ছি ছিলাম। আপনাকে। হ্যাঁ, আমি প্রথমে ছিলাম হচ্ছে, যেভাবে আমি সাংস্কৃতিক অঙ্গনে এসেছি, আমি মূলত মাঠের মানুষ ছিলাম। আমি ক্রিকেট ক্রিকেট ভক্ত একজন মানুষ ছিলাম, ক্রিকেটের মাঠে ছিলাম, খেলাধুলার সাথে জড়িত ছিলাম, বিশেষ করে ক্রিকেটের সাথে ছিলাম। সেখান থেকে আমি প্রথমে যেভাবে শিল্পে, এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়াই, এটি আমার একটি, আমার বন্ধু, আমি তার কথা উল্লেখ করতেই চাই, আমাদের মেহেদি ফরিদ, যিনি গান গান ছায়ানটের সাথে যুক্ত আছেন। আহ, সেই মেহেদির হাত ধরেই প্রথমেই আমি শিল্পকলা, মাদারীপুর শিল্পকলা একাডেমিতে আহ, যাই এবং সেখানের সাথে সম্পৃক্ত হই। সেখান থেকে সম্পৃক্ত হবার পরে তখন ওই স্ক্রিপ্ট করতাম, এই এভাবে যুক্ত ছিলাম। এবং তার পরের বছরই আমি আহ, উদীচীর সাথে সম্পৃক্ত হই। এটি 1994-তে, যখন আমি ইয়েতে উদীচীর সাথে সম্পৃক্ত হই, তখনই আমার প্রথম আবৃত্তিতে মঞ্চে ওঠা, ছোট কাজ করে। আর আবৃত্তির প্রতি আমার যে যেটাকে বলা হয় যে আবৃত্তির প্রতি কেন ঝোঁক, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকেই এমনিতেও মায়ের মুখে আহ, আহ, রাক্ষস খোক্ষসের গল্প শুনতাম। আমার মা অত্যন্ত প্রমিত উচ্চারণে কথা বলতো, উনি কথা বলতো খুবই প্রমিত উচ্চারণে। আর ছোটবেলা থেকেই আমি এই আহ, উচ্চারণ, আহ, আহ, ভালো উচ্চারণ বা প্রমিত উচ্চারণ শুনতে শুনতে আমার ভেতরেও সেই ঝোঁকটি জি। ছিল। এবং সেভাবে আমিও ছোটবেলা থেকেই ওইভাবে কথা বলবার চেষ্টা করতাম এবং বলতাম। এক্ষেত্রে তো চলমান এই অবস্থাতে একটা সময় যখন আমি উদীচীর সাথে জড়িত হলাম, প্রথম আমি মঞ্চে উদীচীতে কাজ করি। এটি 1994-এ। এই হচ্ছে, তখন আমি বিক্ষিপ্ত ভাবে আবৃত্তির কাজগুলো করতাম, আহ, বিভিন্ন জায়গায়, উম, বিভিন্ন ভাবে, বিভিন্ন মঞ্চে, শিল্পকলা একটু, উদীচীতে এভাবে। এবং তখনও অনেক প্রযোজনা করতাম এবং সম্পৃক্ত, আমার মনে হয় যে আমরা একসাথে, আজকে সঞ্চালক কাউসার, তুমিও ছিলে, সেটা হচ্ছে যে প্রথম আলোতে আমরা একটা সময় একসাথে করতাম, সেই কত আগে, বহু আগে, বেশ আগে প্রথম আলোর সাথে সম্পৃক্ত ছিলাম আমরা তখন। মতিয়ার রহমান স্যার ছিলেন, উনি ছিলেন সভাপতি। আমাদের উজ্জ্বল, ইরশাদ হোসেন উজ্জ্বল, জি সে ছিল সাধারণ সম্পাদক। তারপরে আবার তুমি চলে আসলে, জি এবং এইভাবেই আমাদের প্রথম জি, আলোতে কাজ করা। সেখানে আমরা সভাপতি ছিলেন। টুকটাক আবৃত্তি করতাম এবং তুমিও আমার সাথে সম্পৃক্ত ছিলে, আমি না, আবৃত্তির কাজগুলো করতাম। উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই সভাপতি ছিলেন। উজ্জ্বল ভাই সভাপতি ছিলেন। হ্যাঁ উজ্জ্বল হ্যাঁ ভাই ছিলেন সভাপতি, আমি সেক্রেটারি ছিলাম। হ্যাঁ, পরে পরে প্রথমে উজ্জ্বল ভাই মতিয়ার রহমান প্রেসিডেন্ট স্যার ছিলেন, ছিলেন। আমি হ্যাঁ সেক্রেটারি। হ্যাঁ হ্যাঁ, তারপরে আর তারপরে মতিউর তুমি রহমান স্যার সেক্রেটারি ছিলেন হলে। প্রধান উপদেষ্টা। হ্যাঁ 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 হ্যাঁ, প্রধান উপদেষ্টা ছিল তারপরে। জি। এবং ওইভাবে আমরা না, ফাউন্ডার যখন, ফাউন্ডার সেক্রেটারি আমি ছিলাম। হ্যাঁ। এখন কি সাউন্ড কি ঠিক আছে এখন? হ্যালো। জি জি হ্যাঁ হ্যাঁ, জি, এখন ঠিক আছে। এইভাবে, আপনাকে আসলে কিছুটা
প্রবলেম হচ্ছিল আপনার নেটওয়ার্কে, এখন আবার ঠিক আছে। হ্যাঁ, বলুন। আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় নেটওয়ার্কটা এখন ঠিক হয়ে যাবে, আমি জানলাগুলো খুলে দিয়েছি তো। তো জি, এক্ষেত্রে বলুন। লাবলু ভাই, যেটা আপনার হয়, নেটওয়ার্কটা আসলে যথেষ্টই। কি ইয়ে করছে, জি। ঝামেলা করছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ন্যাচারালি তো ঝামেলা করবার কথা না, আমি সেদিনও করলাম। জি, তারপরে বলুন। আপনি এভাবে বলুন, এভাবে আমরা এখন শুনছি। হ্যাঁ, আমরা শুনছি এখন, এভাবে, বলুন। আচ্ছা, এভাবে শুরু হলো যে আহ, কাজ করা আবৃত্তির সাথে, এবং জি, আপনার নেটওয়ার্কটা সাংগঠনিক অনেক ভাবে প্রবলেম হচ্ছে। দর্শক আসলে। নেটওয়ার্কটা অনেক ঝামেলা করছে। আমি তো 7 তলায় উপরে, নেটওয়ার্কে ঝামেলা করলে কি করব কাউসার, তাহলে কি করা? জি, নেটওয়ার্ক আপনি ঝামেলা আপনি করলে, বলুন, আমরা শুনছি, আমরা দর্শক শুনতে আচ্ছা, পাচ্ছি। লাবলু ভাই, আচ্ছা, আপনাকে আচ্ছা, দর্শক শুনতে পাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, লাবলু ভাই, আপনি এরপরে, বলুন, আমরা হ্যাঁ, শুনছি আপনাকে। হ্যাঁ, আমিও বলছি তো, সেটা হচ্ছে যে এরপরে 2006-এ 2006-এ সাংগঠনিকভাবে আবৃত্তিতে জড়িত হই, এবং আবৃত্তির প্রতি আমার সবচেয়ে বেশি যে কাজটি করেছিল সেটি হচ্ছে ইস্তেকবাল হোসেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য, এবং তৎসময়ে উনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি বলে সংস্কৃতি সম্পাদক ছিলেন, এই এই সম্পাদক ছিলেন এবং অত্যন্ত বলিষ্ঠ আবৃত্তি শিল্পী ছিলেন। উনি মাদারীপুরে গিয়েছিলেন, আমাদের যে স্বাধীনতা অঙ্গন, ওখানে উনি নবারুণ ভট্টাচার্যের মৃত্যু উপত্যকা আমার দেশ না এই কবিতাটি যখন আবৃত্তি করেন, তখন আমি ওই আবৃত্তিটি শুনে এবং মানুষের তার প্রতি যে আকৃষ্টতা দেখে আমি তখন বিমোহিত হয়েছিলাম যে আবৃত্তি করে এত সুন্দরভাবে মানুষকে আকৃষ্ট করা যায়, এই প্রশ্নটি আমার ভেতরে এসেছিল এবং আবৃত্তির প্রতি আমি তখন আরো বেশি করে ঝুঁকে পড়ি। তারপরে কামরুল হাসান মঞ্জুর আবৃত্তি শুনি প্রতিনিয়ত, এইভাবে ক্যাসেট ছিল তখন, ওই ক্যাসেটে আবৃত্তি শুনে শুনে আস্তে আস্তে আবৃত্তির প্রতি ঝোঁক হয়, এবং 2006 সালে আমরা উদ্ভাস আবৃত্তি সংগঠন, এটি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাথে সম্পৃক্ত হয়। সেটির জন্য আমি দুটি তিনটি মানুষের নাম উচ্চারণ অবশ্যই করতে চাই। এক হচ্ছে আমাদের মাদারীপুরের সন্তান, যিনি এখন চট্টগ্রামে থাকেন, তৎকালীন অবিভক্ত বোধনের সাধারণ সম্পাদক ছিলেন সোহেল আনোয়ার। এবং সোহেল আনোয়ার আমাকে আবার নতুন করে পরিচয় করিয়ে দেয় আমার পূর্ব পরিচিত মাসকুরে সাত্তার কল্লোল, যিনি ছিলেন তখন উনি ছিলেন তখন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক। ওনার সাথে তখন পরিচয় হওয়ার পরে ওনার মধ্য দিয়ে আমি পরিচিত হই বর্তমান যিনি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আহকামুল্লাহ, আমাদের আহকাম ভাই। এই এই তিনটি মানুষের প্রথম, আমি বলবো, তাদের সাহচর্যে এসে এই সংগঠনটি শুরু করি। আমাদের রতন কুমার দাস, যিনি আমাদের এখনো সভাপতির দায়িত্বে আছেন, আমাদের আঞ্জুমান জুলিয়া, যিনি আমার এখন সাংগঠনিক সম্পাদক আছেন, এবং আরো অনেককে নিয়ে আমি শুরু করি আমাদের এই উদ্ভাস আবৃত্তি সংগঠনের পথ চলা। আর আমার ব্যক্তি জীবনের, হ্যাঁ, এরপর থেকে তো মানুষের অনুপ্রেরণা থাকতেই পারে, এবং সবচেয়ে যিনি আমাকে আবৃত্তির ক্ষেত্রে, আমি বলবো যে সাংগঠনিক চর্চায় পরবর্তীতে সবচেয়ে যিনি আমার পাশে দাঁড়িয়েছেন, সবচেয়ে যিনি আমাকে আমি বলবো যে অনুপ্রেরণা আহ, পেয়েছি ওইভাবে, সেটা হচ্ছে যে কাজের মধ্য দিয়ে, সেটি হচ্ছে আঞ্জুমান জুলিয়া। ওর অনুপ্রেরণাটা সবচেয়ে বেশি, কারণ ও ওকে আমি দেখেছি সেই তখন যখন আমরা উদ্ভাস শুরু করি, তখন তার সদ্য বিয়ে হয়েছে, তারপরে সে তা ইভেন এমনকি তার তখন তার প্রথম সন্তান হয়নি, তার পেটে ওই বাচ্চা ছোট্ট মানে হয়নি, কিন্তু ওই অবস্থাতে সে এসে আমাদের এখানে
রিহার্সাল করেছে, সাংগঠনিক কাজ করেছে, এগুলো আমাকে নিভৃতভাবে যে একটি মেয়ে এতটা স্ট্রাগল করতে পারে, কাজ করতে পারে, তখন এগুলো আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আর তারপরে তো একসাথে আমরা অনেক একই মঞ্চে কাজ করেছি, ওর অনুপ্রেরণাটা আম, অবশ্যই আমার স্বীকার করতে হবে। এবং এই জন্য তার প্রতিও আমি ব্যক্তিগতভাবে অনেকটা ঋণী। এভাবেই আবৃত্তিটা শুরু হয়। হ্যাঁ কাউসার, আজকে বোধহয় এটাই প্রবলেম হচ্ছে কি? হ্যাঁ কাউসার, আমার তো মনে হয় আমি এখন স্ক্রিনে নেটের প্রবলেম কি আমার? মনে হয় না। শুধু দর্শক, আমি জানি না কি অবস্থার মধ্যে আছি, তবে যেটা করতে পারি সেটা আমি একটি আবৃত্তি করতে পারি। প্রথম একটি আবৃত্তির মধ্য দিয়েই আমি যাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বহুল পঠিত কবিতা হঠাৎ দেখা। এই কবিতার মধ্য দিয়েই আমি শুরু করি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগেও কি দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাঁপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো একটা কালো রঙের গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইলে জানলার বাইরের দিকে চেয়ে, দিলে ছোট্ট দুটো একটি জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন সব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলো মোর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে,
সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। অসাধারণ, চমৎকার। আসলে লাবলু ভাই, আপনার আবৃত্তি তো আমি কাছে থেকেই অনেকবার বারংবার শুনেছি। তো আজকে মনে হয় যে যতবারই শুনি ততবারই মনে হয় যে প্রথম শুনলাম। প্রথম একটা যে অনুভূতি ভালো লাগার, সেটি মনে হয় যে সব সময় এরকমই ভালো লাগতে থাকে। অসংখ্য ভালো লেগেছে এবং আশা করব দর্শকদেরও ভালো লেগেছে। আমরা যেতে চাই ছোট্ট একটি বিরতিতে। তার আগে বলে রাখছি দর্শক, আপনারা কিন্তু কমেন্টস করে আমাদের আজকের অতিথির সাথে আপনারা আহ কথোপকথনে জড়িয়ে যেতে পারেন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবৃত্তিটিও শুনতে পারেন। দর্শক, আপনারা দেখছেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে ইউটিভির বিশেষ আয়োজন শিল্প ও সংস্কৃতি অনুষ্ঠানটি আমরা একটি ছোট্ট বিরতিতে যেতে চাই, এরপরে ফিরে আসছি এখনই। আপনারা কেউ কোথাও যাবেন না দর্শক। ছোটবেলা থেকে সাকিবের স্বপ্ন পাখির মতো আকাশে উড়বে একদিন। পাইলট হতে না পারলেও সাকিব এখন স্বনামধন্য একটি এয়ারলাইন্সের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। সাকিবের এই স্বপ্ন পূরণের পাশে ছিল ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রতিনিয়ত এমন হাজারো সাকিবের স্বপ্নের সারথি ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এইচএসসি বা এ লেভেল না করেও সরাসরি বিটেক লেভেল 3 এর মাধ্যমে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি লাভ করার সুযোগ রয়েছে এখানে। এছাড়াও রয়েছে সিএসসি, এয়ার হোস্টেস, কেবিন ক্রিউ, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, ই টিকেটিং সহ বিভিন্ন ধরনের কোর্স। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। দর্শক, আবারও ফিরে এলাম ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে ইউটিভির বিশেষ আয়োজন শিল্প সংস্কৃতি অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন সম্মানিত অতিথি জনাব কুমার লাবলু, যিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন উদ্ভাস আবৃত্তি সংসদের। আমরা আপনার কাছে আপনার সেই উৎসাহের যে গল্পটি শুনলাম, এখন আমরা একটু শুনতে চাইছি আপনার সংগঠনের কার্যক্রম সম্পর্কে এবং এই যে নতুন প্রজন্মকে কিভাবে সন্ত্রাস এবং মাদক এবং এই যে নারী নির্যাতন কিংবা যে অঘটনগুলো ঘটে যাচ্ছে, অনৈতিকতা, এটা থেকে কিভাবে সাংস্কৃতিক অঙ্গনের চর্চার মাধ্যমে কিভাবে ফিরিয়ে আনা যায়, এবং এই বক্তব্যটি শুনবো এবং পাশাপাশি শেষে আরেকটি আবৃত্তি আপনার মুখে শুনতে চাই। আচ্ছা, এটা সূত্র ধরেই বলি। সেটি হচ্ছে যে প্রথমত আমরা তো এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। সারা বৈশ্বিক যে সমস্যা হচ্ছে আমরা সবাই জানি। আমরা যেটাকে বলা হয় কোভিড-19 বা করোনা কাল চলছে। তো সে কারণে হয়তো আমরা এখন যেটা সামাজিকভাবে যেটা আমরা মঞ্চে কাজ করতাম বা একসাথে বসে আমাদের চর্চাগুলো হতো, সেই চর্চাগুলো এখন আসলে ওভাবে সম্ভব হচ্ছে না, করাও যাচ্ছে না। আজকে আমরা এই যে স্ক্রিন শেয়ার করছি, আমি রয়েছি ঢাকাতে, তুমি হয়তো বা এখন এই মুহূর্তে মাদারীপুরে আছো। এরকম ভাবে বিভিন্ন জায়গায় আমাদেরকেও থাকতে হচ্ছে সাংগঠনিক কাজগুলো। তো এই করোনা কালে নিঃসন্দেহে যেটা উন্মুক্ত যখন ছিলাম তখন যেভাবে কাজগুলো চলতো সেটা তো এখন করাটা অনেক দিক থেকে হয়ে ওঠে না। তবুও তার মধ্যেও তো থাকে, কেউ কেউ একটু সাহসী থাকে, কেউ কেউ কাজ করে। আবার প্রযুক্তির ব্যবহারেরও একটি ব্যাপার আছে। যারা প্রযুক্তিটা ব্যবহার ঠিক মতো করতে পারে তারা কিন্তু কাজ করছে, তারা চর্চাটা করে যাচ্ছে। তারা বিভিন্ন এই অনলাইভ যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত থাকছে, এবং এই সম্পৃক্ত থাকার কারণে সবাই কিন্তু যার যার বাসায় বসে প্র্যাকটিসটা করছে। এবং আমি যে আমাদের সংগঠনের ক্ষেত্রে আমি বলবো, আমি যেহেতু আমাদের সংগঠনে আমি ক্ষুদ্র মানুষ, যথেষ্ট ক্ষুদ্র মানুষ, এবং জানার পরিধি আমার মধ্যে আমি যতটুকু আছে সেটা হচ্ছে যে যাদের সাথে আমার যোগাযোগটি হচ্ছে এই অনলাইনের মধ্য দিয়ে, এই প্রযুক্তির মধ্য দিয়ে, তাদের সাথে আমি এই চর্চার বিনিময়টা হচ্ছে। সেইভাবে যে সদস্যগুলো সম্পৃক্ত হচ্ছে তাদের সাথে চর্চাটা নিয়মিতই হচ্ছে। আবার কেউ কেউ হয়তো এই প্রযুক্তির, আমি বলেছি যে প্রযুক্তির সাথে অতটা সময় উপযোগী হয়ে ওঠেনি, তাদের ক্ষেত্রে হয়তো বা তারা হয়তো অন্যভাবে এই মুহূর্তে চর্চা করছে না। তবে আমরা আশাবাদী যে আমরা খুব শীঘ্রই আবার মঞ্চে ফিরে যাব বা আমরা একসাথে বসে আবার সবাই মিলে চর্চা শুরু করতে পারবো, এবং সেটি আসলে সবচেয়ে বড় দরকার।
আমি মনে করি, যেটি রাইট প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিচ্ছে। যে এটি হচ্ছে যে আমি সবসময় বলি যে এই যে এখন আমি আবৃত্তি করলাম, একটি সাউন্ড, একটি লাইট, একটি ওটার যে মডুলেশন গুলি থাকতো, যে এগুলো এনভায়রনমেন্ট তখন থাকে। এরকম নেটে প্রবলেম হতো না। আমি আমার সমস্তটা দিয়ে হয়তো আমি রাইট তখন আরো সুন্দরভাবে করতে পারতাম। কারণ প্রথমেই যখন তুমি একটি বাক্য উচ্চারণ করলে যে লাবলু ভাই নেটে কিন্তু সমস্যা হচ্ছে, তখন কিন্তু আমিও কিন্তু মানসিক ভাবে একটু সংকুচিত হয়ে গেলাম, তাই না? রাইট সংকুচিত হয়ে যাই। এটাই স্বাভাবিক যে আমারটা কি ঠিক মতো যাচ্ছে কি যাচ্ছে না, আমি প্রক্ষেপ করছি, আমি স্বর প্রক্ষেপ করছি, আমি কাজ করছি আমার আবৃত্তির মধ্য দিয়ে, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। সেই সূক্ষ্ম কাজগুলো তো আসলে এভাবে যায় না। এটি হচ্ছে যে দুধের স্বাদ ঘোলে মেটানো, ঘোলে আমরা মেটানো। বাহ, সেইভাবে কাজ চমৎকার চমৎকার এভাবেই উপমা বলে। এভাবেই হচ্ছে আমরা কাজটা করে যাচ্ছি, করতে হবে। এবং যেটা আসবে সেটাই তো মানুষের, তো এটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আমরা যদি ইংরেজিতে এই রাইট কথাটা বলি। আসলে বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে প্রথম কথা। এটা হচ্ছে যে রাইট আমাদের কাজটিকে আমাদের চলমান রাখতে হবে, গতি রাখতে হবে, এবং এভাবেই আমাদেরকে কাজটিকে এগিয়ে নিতে হবে। রাইট এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আর হ্যাঁ, সংস্কৃতির সাথে যুক্ত থাকলে একই সাথে যে কোশ্চেনটি ছিল সেটি হচ্ছে যে মাদক মুক্ত সমাজ বা সন্ত্রাস মুক্ত সমাজ, নিঃসন্দেহে সংস্কৃতি এবং সাংস্কৃতিক এটা যে কর্মকাণ্ড, এটি তো দুটো, সংস্কৃতি হচ্ছে টোটালটা মিলে আমার আচার আচরণ, আমি কিভাবে কথা বলছি, আমি কিভাবে হাঁটছি, আমি কিভাবে বসছি, আমি কিভাবে রাইট খাচ্ছি, আমি কিভাবে আমার প্রতিটি যাপিত জীবনের প্রতিটি স্টেপ, প্রতিটি পদক্ষেপই সমন্বিত ভাবে, আমি খেলাধুলা কি করছি, আমি আমার পোশাক পরিচ্ছদ আমি কিভাবে ব্যবহার করছি, রাইট সেটার পরিমিতি বোধ আছে কিনা, আমার অবস্থা বুঝে সেখানে, মানে পরিবেশ বুঝে আমি চলতে পারছি কিনা, এগুলো সব মিলেই হচ্ছে সংস্কৃতি। আর সাংস্কৃতিক হচ্ছে আরেকটি পার্ট, যেটাকে বলে মানে কলাবিদ্যা, যেটাকে আমরা বলি শিল্পকলা, শিল্পকলার বিদ্যা, শিল্পের যে কাজগুলো, এটি হচ্ছে সাংস্কৃতিক। যেটি আমরা গান করি, আমরা আবৃত্তি করি, আমরা নাচ করি, আমরা নাটক করি, আমরা এই যে এগুলো করি, এগুলো হচ্ছে সাংস্কৃতিক চর্চা। এটা এটা হ্যাঁ, এই সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে প্রথমে সংস্কৃতিটা জানতে হবে নিঃসন্দেহে। সেটি হচ্ছে পারিবারিক একটি আহ, অবস্থা থাকতে হবে। পারিবারিক অবস্থা বলতে পারিবারিক পরিবেশটা থাকতে হবে। এই যে আহ, একটি শিশু যখন আস্তে আস্তে বেড়ে ওঠে, তখন তো তাকে সেই শিক্ষাটা তার ঘর থেকেই হয়। তখন যে যদি রাইট সুন্দরভাবে গড়ে ওঠে, তখন সে বাবা মা অভিভাবকরাও তখন চিন্তা করে যে না, আমার সুকুমার বিদ্যায়, কোন সুকুমার বিদ্যায় আমি যাব, সৃজনশীলতার মধ্য দিয়ে যাব। শিল্প সাহিত্য, এই যে শিল্প সাহিত্য, আজকে শিল্প সংস্কৃতির যে আড্ডাটা হচ্ছে, এই শিল্প সাহিত্য সংস্কৃতি এবং এই যে এই শিল্প সাহিত্য সংস্কৃতির এই ব্যঞ্জনা, এই পরিবেশটা কিন্তু পরিবেশটা শুরু করতে হয় পারিবারিক চর্চার মধ্য দিয়ে। এবং সেটি যদি রাইট করা যায়, তাহলে নিশ্চয়ই আমার ভাইটি বা আমার সন্তানটি অবশ্যই বেপথে যাবে না। যত বেশি সম্পৃক্ত থাকবে, তত বেশি ওই জায়গাগুলো থেকে সরে আসবে। তবে হ্যাঁ, তারপরেও একটি কথা আছে, যে আমাদের এটি কিন্তু আমি অনলাইনে কথাটা বলছি, যে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আহ, অর্থনৈতিক, রাজনৈতিক একটি প্রেক্ষাপট, একটি শিশু, একটি ছেলে বড় হচ্ছে, একটি যুবক এই বেপথে যাচ্ছে, আসলে এর পেছনের কারণটা কি, এটিও কিন্তু একটি অনুধাবনীয় ব্যাপার। বা একে উৎসাহ যোগাচ্ছে কারা, এখানেও কিন্তু অনেক সময় দেখা গেছে, এটি সত্যি, যে আমরা হয়তো যাকে আপাত দৃষ্টিতে খুব নমস্য মনে করছি, যাকে খুব শ্রদ্ধার মনে করছি, এরকম লোকও কিন্তু এর মধ্যে সম্পৃক্ত থাকে, তারাই কিন্তু আবার তৈরি করছে নানান ভাবে এরকম ইয়ে কাজগুলো হয়। তো শিল্প সংস্কৃতির ক্ষেত্রে আমার আমার মনে হয় এটির সাথে যদি সম্পৃক্ত থাকে, কারণ এটি তো সাহিত্য, এখানে যখন সম্পৃক্ত থাকে, তখন সে ভালো ভালো মনীষীর কথা শুনতে পারে। ভালো ভালো একটি গানের মধ্যে চমৎকার বাণী থাকে, একটি কবিতার মধ্যে সুন্দর বাণী থাকে, একটি নাটকের মধ্যে অনেক সুন্দর
মেসেজ থাকে, কথা থাকে, প্রত্যেকটার মধ্যেই এক একটা মেসেজ থাকে। ওই যে সুকুমার বিদ্যা বিদ্যা এবং সৃজনশীলতা থাকে, তখন তাকে হয়তো ওই দিকে আর টেনে নিয়ে যায় না। তার মানসিক বিকাশটা হয় সুন্দর পথে, পজিটিভ দিক থেকে। খেলাধুলা করলে তার শরীর গঠন হয়, একই সাথে তার ব্রেইনের চর্চা হয়, সমস্ত কিছু একটি শক্তিমান হয়ে ওঠে, এবং সেই শক্তিমানটা হয় হচ্ছে একেবারেই ইতিবাচক শক্তিমান। তখন সে রাইট। এগুলো থেকে বিরত থাকে। এগুলোর চর্চা যত বেশি হবে, এখন কিন্তু আমাদের দেশে মাঠ নাই, একেবারেই মাঠ নাই, ছেলেপেলেগুলো যাবে কোথায়? কেউ কোনো রাইট। ইয়ে করতে পারে না। তুমি চিন্তা করো, আমি চিন্তা করি, আমরা যখন ছিলাম, আমরা একসাথে আমরা চর্চা করতাম ওই লেকের পাড়ে বসে, মাঠে চর্চা করতাম, আবার ওখানেই জি, আবার ফুটবল খেলা মুক্ত হতো, মঞ্চে। ওখানেই আবার ইয়ে করতাম। তাহলে কি আমাদের শরীর চর্চা হয়েছে, আমাদের মানসিক বিকাশের চর্চাগুলোও হয়েছে। এটাই, রাইট। এগুলো দরকার জি, অবশ্যই। আমরা এবং আমরা একটা ফিরে, আবৃত্তি শুনি, আর একটা আবৃত্তি শুনি, আচ্ছা, একটা আবৃত্তি হয়ে যায়। এবারে যে আবৃত্তিটি আমি করতে চাই, আমি প্রথমেই প্রেম দিয়ে শুরু করেছি। আমি এই আবৃত্তিটি করব, এটি একটু কথা আছে। এটি হচ্ছে যে গত জি, গত তোমার গত এপিসোডে যে, মানে যাই হোক, তোমরা দুজনেই বলেছো আমি ক্ষুদ্র মানুষ, আমাকে তোমরা গুরু বলে সম্বোধন করো। আর জুলিয়া আমার সাথে তো একেবারেই ওতপ্রোত ভাবে জড়িত, ও আর আমি মঞ্চে একসাথে কাজ করি, সবসময় কাজ করি, ওর প্রতিও আমার একটা শ্রদ্ধা বোধ থাকে, আমাদের দুজনের প্রতি একটা শ্রদ্ধা বোধ তৈরি হয়েছে আমাদের শিল্পের জায়গাগুলোতে। সেক্ষেত্রে ও তোমার গত এপিসোডে একটি আবৃত্তি করেছিল, যেটি গানের মধ্য দিয়ে পরে একটি আঞ্চলিক আবৃত্তি, এবং বলেছিল যে এর পরের যেটি পার্টটা আপনারা দুজনে করেন আমরা মূলত। দুজনে মিলে করি। আমি এখন আমার পার্টটা করব, ওর পার্টটা যখন ওকে, শেষ রাইট। হবে তখনও শেষ হয় না, তখনও 4টা লাইন ওর বাকি থাকে, 4টা লাইন করে যায়। যে কাহিনীটা হচ্ছে যে প্রেমিক প্রেমিকা, অন্য ওর বিয়ে হয়ে গিয়েছে অন্য এক জায়গায়, তারপরে এই প্রেমিকের সাথে দেখা হওয়ার পরে তখন প্রেমিকের যে আকুতি এখন হচ্ছে প্রেমিকের আকুতি, ওটা প্রেমিকার আকুতি ছিল, এখন প্রেমিকের আকুতিটা আমি উপস্থাপন করছি জি, আজকে, ডেডিকেট করছি। শুনি তাহলে, তোমার এই দর্শকরা শুনুন। তোমাদেরকে ডেডিকেট করছি, এট দ্য সেম টাইম আমি আমার সেই আবৃত্তি সহযোদ্ধা জুলিয়াকেও ডেডিকেট করছি। এই জনমে তোমার আমার হইব না রে মিলন, আমার বুকের ভিতর আগুন জ্বলে তুষেরই মতো, আমি আরেক জনম চাইব শুধুই তোমার লাগিয়া, ভালোবাসা সব শিখাইয়া না চাইলা ফিরিয়া। ও শোনাবো, আবার একবার আয়না দেখি কেমন পারিস, দুঃখের শিকল ছিঁড়ে ফেলে সিংহাসনের মোহ ভুলে, পলকে চোখ সাগরে ঝাঁপিয়ে পড়ি, কেমন দেখিস। ও শোনাবো, আবার একবার আয়না দেখি কেমন পারিস, এই যে এখন এই আঙিনায় হাসনু হেনায় লেগে গেল চাঁদের আগুন, চোখের জলে বইছে নদী, ভুলের বোঝা বাড়ে দ্বিগুণ, উথাল পাথাল জ্যোৎস্না রাতে তোর অভাবে, এই অভাবী নেই চোখে ঘুম, এমনি সময় জ্যোৎস্না বড় ঘোমটা তুলে রুমঝুম নুপুর পায়ে হৃদয় পাতা পথ মারিয়ে, আয় না শ্যামা, আয় না শ্যামা, কেন এমন যত্ন করে কষ্টে রাখিস। ও শোনাবো, আবার একবার আয় না দেখি কেমন পারিস, আয় না আবার দুজনে আজ যাই চলে সেই যমুনা পারে, হাঁটু জলে নেমে গিয়ে তোর সিঁথিতে আবার আমি পরিয়ে দেব কাঁদার সিঁদুর।
লজ্জা পেয়ে পালিয়ে যাবি এক নিমেষে। আমি তখন বালুচরে নামটি ধরে ডাকবো তোকে, ও শোনাবো। শোনাবো। তুই যে তখন যমুনারই বিশাল জলের বুকটি চিরে জ্যোৎস্না লোকে লিখবি এ নাম তোর নামেতে যুক্ত করে। এমন তরু এমন তরু হাজার স্মৃতি খুব সহজে ভুলে যাবি কেমন করে। ফেলিস নে আর আলতো চরণ ভুলের ঘরে, দেখে জানা তোর হৃদয়ের টুকরো আমি কেমন করে বেঁচে আছি। কষ্টে আছি, কষ্টে আছি ওরে সোনা, হারিয়ে তোকে নষ্ট আমি কষ্টে আছি। তুই তো জানিস, তুই তো জানিস, তবু কেন এমন করে সুখের নদী শুকিয়ে দিয়ে কষ্টে রাখিস, কষ্টে রাখিস। ও শোনাবো, আবার একবার আয় না দেখি, কেমন পারিস, কেমন পারিস, কেমন পারিস। অসাধারণ। সত্যি আমি মনে হয় যে মজে গিয়েছিলাম। আহ, এই আবৃত্তিগুলো যখন আমরা আসলে স্টেজে শুনতাম বা শুনি, তখনের যে ফ্লেভারটা, মানে একটা অন্যরকম মনে হয় যে আবৃত্তির মধ্যে চলে যাওয়া, যে একদম সেই গল্পটা মনে হয় যে আমি সামনে থেকে ভিডিও ফুটেজের মতো দেখছি। ঠিক আজকে কিন্তু আপনার কণ্ঠে আপনার ইমোশনটা এমনই, অঙ্গভঙ্গি এবং যে অ্যাটিটিউডটা এমনই হয়েছিল যে মনে হয় যে আপনি সেই সেই মানুষটি, আপনি সেই কষ্টের মানুষটি। চমৎকার লেগেছে, আশা করব আমাদের দর্শকেরও অনেক ভালো লেগেছে। তো লাবলু ভাই, আপনার জীবনের তো অনেক অভিজ্ঞতা, অনেক কাজ করেছেন, তো এই অভিজ্ঞতা অনেক কাজের মধ্য থেকে আপনার যে প্রত্যাশা ছিল সেটি কতটুকু প্রাপ্তিতে রূপ পেয়েছে, এবং কোনো ইমোশনাল এমন কি কোনো ঘটনা ঘটেছিল এই জীবনের কাজে? হতেই পারে অনেক, তাদের মধ্য থেকে একটা কি আমাদেরকে সাথে শেয়ার করবেন, যেটা বললে আপনার এখনো ভালো লেগে একটা একটা ওঠে? একটা জি, হুম, জি, sure. হ্যাঁ, আমি আমি বুঝতে পেরেছি। আসলে মানুষের প্রাপ্তির তো প্রাপ্তি কতটুকু হয়েছে সেটি হচ্ছে আসলে প্রত্যাশার পূরণ তো হয় না। আমরা তৃণমূল পর্যায়ে কাজ করি, বিশেষ করে তো আমরা তৃণমূল পর্যায়ে কাজ করি এবং সেটির ধারাবাহিকতায় আমাদের পরে একটি কেন্দ্রীয় ব্যাপারও হয় যে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সারা বাংলাদেশ ব্যাপী আবৃত্তির কাজ করে যাচ্ছে। উম, এবং এটির ধারাবাহিকতায় এটির সাথে আমরা সবাই সম্পৃক্ত। আমরা আহ, কাজ করে যাই, চেষ্টা করি অন্তত যারা সম্পৃক্ত হতে চায়, এবং আমাদেরও আহ্বান থাকে যারা সম্পৃক্ত হয়ে ওই যে এর আগের যে প্রশ্নটি ছিল, যাতে কেউ কোনোভাবে আহ, কি বলে যে রেগুলার রেগুলার যে লাইনটি থাকে ওটির বাইরে যাতে না চলে যায়, ইরেগুলার কোনো কিছুতে না যায়, সেজন্য এই প্রচেষ্টাগুলো আমাদের থাকে। আমরা চেষ্টা করে যাই। আর প্রাপ্তির ক্ষেত্রে হ্যাঁ, কিছু তো প্রাপ্তি থাকেই, কিছু প্রাপ্তি তো হয়েছেই। আজকে আমরা অনেকে একসাথে কাজ করি, এটি একটি সাংগঠনিক কাজ করি। এবং দ্বিতীয়ত কথা যে আমরা তো প্রতিনিয়ত বলে যাই, প্রতিনিয়ত কাজ, যে আমাদের কাজটা কি, আমরা প্রতিনিয়ত বলতেই থাকবো ভালোর পথে আসো, ভালো কাজ করো, এই মেসেজ গুলো কবি সাহিত্যিক যা মনি মনীষীরা যে কথাগুলো বলে গিয়েছেন, যে কথাগুলো লিপিবদ্ধ করে গিয়েছেন, সেগুলি আমাদের কণ্ঠে ধারণ করে আমরা প্রতিটি আমরা আমাদের জায়গাগুলোতে, যে যে জায়গাগুলোতে আমরা উপস্থাপন করতে পারি আমরা উপস্থাপন করি, উপস্থাপন করি এবং বলি, আহ্বান জানাই। এটি হচ্ছে যে সেটা থেকে তো
সবাই তো আর আসে না, কিছু মানুষ তো আসে, ভালো জায়গাতে আসে। সেদিক থেকে এটি হচ্ছে যে বড় প্রাপ্তিটা, যেটা বলবো সেটি হচ্ছে যে এই যে একসাথে কাজ করছি, এবং এই কাজ করার জন্য এই তো একজন এক এক জায়গায় ছিলাম, আমরা একত্রিত হয়েছি। আমরা একত্রিত হয়েছি না, কাজ করছি না। এই যে তুমি কাজ করে যাচ্ছ, অনলাইনের কাজ করে যাচ্ছ, এই অনলাইনে আরো অনেকগুলো আমি আমি দেখেছি যে তোমাদের অনেকগুলো কাজ হচ্ছে, অনেকগুলো কাজ, অনেক বিষয়ের কাজ হচ্ছে, শুধু শিল্প সাহিত্য না। তোমরা, হ্যাঁ অনেক হ্যাঁ, আমি বিষয় আমি এগুলো ফলো করি। যেমন তোমরা তোমরা কাজ হ্যাঁ, হচ্ছে। তোমরা তোমরা জি, বিজনেস বিট নিয়ে কাজ করছো, তোমরা প্রবাসীদের নিয়ে কাজ করছো। এই যে কাজগুলো করছো, তোমরা কি করছো? তাদেরকে উদ্বুদ্ধ করছো, তাদেরকে আহ, আহ, right, মানে একেবারে সংঘবদ্ধ রাখবার একটি প্রচেষ্টা তোমাদের আছে। তোমরা প্রতিনিয়ত বলে যাচ্ছ, আমরাও এরকম প্রতিনিয়ত বলে যাচ্ছি। এবং সেক্ষেত্রে তো কিছু কিছু মানুষ আসছে, আসছে। হুম, সবাই আসবে তা না, অবশ্যই। আহ্বান করছি, আসছে। এই যে যারা আসছে, এটি হচ্ছে আমাদের সফলতা। তোমার, তুমি একটি ভালো কাজ করছো, সেই ভালো কাজের সাথে একটি মানুষ সম্পৃক্ত হচ্ছে, সেটিই হচ্ছে তোমার ভালো, সেটিই তোমার কি বলে, অর্জন, সেটিই তোমার সফলতা, সাফল্য। অর্জন। অর্জন, সফলতা বলতে আমি ওটা বলবো না, বা সার্থক, সেটি তোমার সার্থকতা। সফলতা বলতে কোনো Right. কিছু আমি বলতে চাই না। সফল তো অন্য জিনিস। সেটি তো সফল একটি মানুষ আহ, কি বলে, আহ, অনেক কি বলে, জি, প্রাচুর্য আছে, কিন্তু অন্যায় লব্ধ টাকা করে সে প্রাচুর্য করেছে, সে জীবনে সফল। আহা হা, আমার অনেক টাকা আছে, সেটি তো, তাহলে সফল কথাটা বলা যাবে না। সার্থক, সার্থকের মধ্যে একটি সার্থক। ইতিবাচক একটি জায়গা থেকে থাকে। সেই Right. ইতিবাচক জায়গাগুলোতে আমরা ছোট করে হলেও সেই জায়গাগুলো কিছুটা তৈরি করছি। এই তৈরি করাটাই হচ্ছে অর্জন বা সার্থকতা। এটি সার্থকতা। পরিতৃপ্তি দেয় আমাদেরকে। এই পরিতৃপ্তির তো শেষ নেই, মানুষের সুন্দরের শেষ নেই, মানুষের পরিতৃপ্তির শেষ নেই, তাই না? সেটির শেষ নেই, কিন্তু অবশ্যই। তবু পরিতৃপ্তি দেয়। আজকে কাউসার এখানে কাজ করছে, আজকে আমাকে নিয়ে এসছে, গত ইয়েতে আঞ্জুমান জুলি আসছিল, বা এরকম ধারাবাহিকে এক একজন আসছে। এটি কিন্তু ভালো লাগছে, কাউসারেরও খুব ভালো লাগছে যে না, আমি এই মানুষগুলোকে আমি উপস্থাপন করতে পারছি। এটি কিন্তু একটি অর্জন। রাইট, রাইট, অসংখ্য এভাবেই আমি ধন্যবাদ। অর্জনকে আহ, দেখে থাকি। আমরা আসলে কথোপকথনিত একেবারে সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে, সময় কিন্তু বসেনি। তারপরেও তাই না? তা আমরা তো একটু নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। কয়েকটি কমেন্টস পড়ার চেষ্টা করব। সকলের কমেন্টস দেওয়া সম্ভব না, অসংখ্য কমেন্টস এসেছে, আমরা সকলের কমেন্টস নিতে পারবো না, কয়েকটি কমেন্টস আমরা দেখতে চাই। এবং তারপরে আপনার দর্শকদের জন্য আপনার শেষ বক্তব্যটি আমরা শুনবো, এবং আপনার কণ্ঠে একটি কবিতা শুনতে শুনতে আমরা যাবো। অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ লিখেছে, প্রিয় লাবলু ভাই ও তার আবৃত্তি অসাধারণ, শুভকামনা লাবলু ভাই, শুভ কামনা উপস্থাপক কাউসার। ধন্যবাদ লাবলু ভাই, প্রথমে ক্রিকেট ক্রিকেটের একজন ভালো স্কোয়ার ছিলেন। আচ্ছা, সীমা হুম। সাহা লিখেছে, শুভ কামনা। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন, অনেকেই দেখছেন, সবাইকেই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। হয়তো সবার কমেন্টস আমরা পড়তে পারবো না, কারণ সময় একেবারেই হাতের নাগালে চলে এসছে, আমরা অনেকক্ষণ ধরেই কথা বলছি। হারুনুর রশিদ লিখছে, রিয়াজুল ইসলাম কাউসার ভাই, আপনাকে অভিনন্দন সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ হারুনুর রশিদ ভাই, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন এবং সাথে আছেন, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আহ দর্শক, আমরা আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং আমাদেরকে কমেন্টস করে উৎসাহিত করেছেন, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। কুমার লাবলু ভাই, আমরা যদি আপনার শেষ বক্তব্যটি শুনতাম, যে আমাদের ইউটিউবের দর্শকদের জন্য আপনার কি বলার আছে। আমার একটি কথাই বলা, সেটি হচ্ছে আমরা সুন্দর একটি দেশ দেখতে চাই, এবং সফল, নিঃসন্দেহে অনেক ক্ষেত্রেই সফল হয়েছে আমাদের দেশ, আবার সেই মানে সার্থক হয়েছে, বা আমরা দৃশ্যমান অনেক কিছুই দেখতে পাচ্ছি। এবং আমরা আমরা চাই আমাদের দেশটি যে স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, আমাদের জাতির জনক বা স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নটি দেখেছিলেন, সোনার বাংলা গড়ে উঠবে। আমরা চাই এই সোনার বাংলা গড়ে উঠুক, সোনার মানুষ হয়ে উঠুক, প্রতিটি মানুষ সোনার মানুষ হোক, আগামী প্রজন্ম অত্যন্ত সুন্দর হোক, এবং আগামী
প্রজন্মের জন্য আমরা যাতে একটি সুন্দর জায়গা করে রাখি, সেটিও আমাদের সচেষ্ট হতে হবে, সবসময় সচেষ্ট হতে হবে, সচেষ্ট থাকতে হবে। মনে রাখতে হবে যে আমি যদি অন্য প্রজন্মের, আগামী প্রজন্ম বা বর্তমান প্রজন্মের যারা আছে যেভাবে চলছে, তাদের জন্য, অন্যের জন্য যদি আমি সুন্দর জায়গা করে না রাখি, তাহলে আমার নিজের ঘরের জায়গাটিও কিন্তু সুন্দর থাকবে না। কারণ আমার ঘরের মধ্যে যে আমি যে আত্মজোর কথা চিন্তা করি, যে আমার আত্মজোর শুধুমাত্র ভালো থাকবে, তখন কিন্তু সেটা থাকবে না। অতএব সেই ভালোটা কিন্তু সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। আর ইউটিউবের প্রতি আমি প্রথমেই বলেছি, কৃতজ্ঞতা জানিয়েছি, আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব ভালো লাগলো। যারা দেখেছেন, হয়তোবা যে কজনই দেখেছেন, যদি একজনও দেখে থাকেন বা দুজনও দেখে থাকেন বা তিনজনও দেখে থাকেন, ওই তিনজনের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং কৃতজ্ঞতা জানাই সেই সাথে যে এই অনুষ্ঠানটি পরে যারা দেখবেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই, এবং বলবো যে আপনারা অবশ্যই ইউটিউবের সাথে থাকবেন, ইউটিউবের অনুষ্ঠানগুলো দেখবেন। তাতে আমার এই ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র মানুষ হিসেবে বলি, অবশ্যই সেটি একটি জীবনের সাথে ইতিবাচক যোগ হবে, যোগ হবে। আমি আবারও বলছি, ইতিবাচক যোগ হবে। এটি হচ্ছে শুভকামনা রইল, শুভেচ্ছা রইল, এবং অসংখ্য রইল ধন্যবাদ আজকের সঞ্চালক তোমার প্রতি। অনেক অনেক তোমার সঞ্চালনা চমৎকার, এটা আমি দেখে থাকি। অসংখ্য ধন্যবাদ, সঞ্চালনা খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এখন কি আমাকে একটা আবৃত্তি করে তারপরে আপনাদেরই আশীর্বাদ। হ্যাঁ, এটি আমার শেষ আবৃত্তি। আচ্ছা, আমি এবার আবৃত্তি করছি একটি ভিন্ন ধরনের আবৃত্তি। এটি হচ্ছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা। একটু অন্যভাবে আমি করব। সেটি হচ্ছে তিন পাহাড়ের স্বপ্ন। এটিও প্রেমের, একদমই প্রেমের একটি কবিতা, ভালোবাসার কবিতা। একটি কি বলে, সাঁওতালদেরকে নিয়ে, যে প্রতিটি মানুষের ভেতরে তো প্রেম থাকে। পাহাড়িয়া মধুপুর মেঠোধুলি পথ, দিন শেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে, ও যে বালিকা, তোর লাগি গায়ে গান গাথে মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, সেই শোবে পাশে তার কেউ শোবে না। তুই ছাড়া ওই দেহ কেউ ছোঁবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বোলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভোলায়। দিন শেষ, ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতন তাদের শপথ। আয় মেপেনি আজ রাতে, চাঁদ কুরানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে, মুখ ডেকে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়ে। আহমাদুল মাতাল মাদুল বাচ্চে তুরি জন্মেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো। আয় কাছে আয় মন দিল, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে, শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি চো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদুল ভেবে কেউ কি তোকে আজকে বাঁচালো। ফুল দিয়ে নয় ভাত ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে, আজ যাবি নেই পাহাড়ে, আজ যাবি নেই পাহাড়ে, আজ যাবি নেই পাহাড়ে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে। ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে। ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে। পথ ভুলে গেছি মেয়ে, খিলখিল হাসিতে, শোন
কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে। এত আলো আকাশে, এত মদ আকাশে, এত গান আকাশে, এত আলো আকাশে, এত মদ আকাশে, এত গান বাতাসে। আহ কি আনন্দ আকাশে বাতাসে, আহ কি আনন্দ আকাশে বাতাসে। অসাধারণ, অসাধারণ। আশা করব দর্শকেরও এই আবৃত্তির সঙ্গে সঙ্গে এই আনন্দটুকু নিয়েই বিদায়ের পালা, এবং আশা করব এই আনন্দটুকু লেগে থাকবে আমাদের পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত, এমনটি আমরা প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ কুমার লাবলু, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। শুভকামনা রইল আপনাদের উদ্ভাস আবৃত্তি সংগঠনের প্রতিও, যেখানে মানুষ গড়ার কাজে আপনারা লিপ্ত রয়েছেন সমাজের সাংস্কৃতিক অঙ্গনে আপনাদের অবদান রাখছেন, এবং সেই জন্য আপনাদেরকে রইল অনেক শুভেচ্ছা এবং স্বাগত। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন কুমার লাবলু, সাধারণ সম্পাদক উদ্ভাস আবৃত্তি সংগঠন। আমরা আপনাদের সাথে যারা ছিলেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা কমেন্টস করে আমাদেরকে লিখেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আমরা শুভেচ্ছা জানিয়ে শেষ করব আগামী অনুষ্ঠান। আপনারা জানেন যে প্রতি বুধবার এবং বাংলাদেশ সময় রাত 10টায় এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে ইউটিউবের এই ধারাবাহিক নিয়মিত আয়োজনটি। আপনাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত সুখে থাকবেন, সুন্দর থাকবেন, এবং অবশ্যই যে দেশে আছেন সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলবেন এমনটি প্রত্যাশা রাখছি, এবং ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কিরে, কয়েকদিন পরে তো এসএসসি এক্সামের রেজাল্ট দেবে, কোথায় ভর্তি হবি সিদ্ধান্ত নিয়েছিস কিছু? ছোটবেলার শখ এবার পূরণ করবই। মানে? ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো। এসএসসির পর মাত্র 4 বছরে পাবো আন্তর্জাতিক মানের গ্রাজুয়েশন ডিগ্রি। আর কি কি সুবিধা দিচ্ছে ওরা? নিজস্ব ক্যাম্পাস, অ্যারোল্যাব, লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম, ওয়াইফাই জোন রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সাথে চুক্তি। পাশ করার পর জব প্লেসমেন্টের জন্য 100% সহযোগিতা। ওয়াও, তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। এত কিছু তুই কিভাবে জানলি? আমি তো গতকালই বাবাকে নিয়ে ওদের ক্যাম্পাসে ঘুরে আসলাম। তাহলে আমিও বাবাকে নিয়ে যাব। এই, একবার ঠিকানাটা দে তো। উত্তরা রাজলক্ষ্মী, সেক্টর 3, রোড 4, বাড়ি 16। আর বিস্তারিত জানার জন্য এখনই ফোন কর 01749 30 60 90।